দুটো পরমাণু সেটা একই মৌলের হতে পারে অথবা দুটো আলাদা মৌলের পরমাণু কাছাকাছি থেকে নানাভাবে তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে পারে। সেই যে আকর্ষণ সেটাকেই বলা হচ্ছে দুটো পরমাণু বা তার বেশি পরমাণুর মধ্যে বন্ধন। আমি সিম্পলি আমরা দুটো পরমাণুর কথা বলবো। এ পরমাণু আছে, এ পরমাণু আর বি পরমাণু কাছাকাছি থেকে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটাকে আকর্ষণ বলকে আমরা বলবো বন্ধন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এ আর বি দুটো পরমাণুর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। হ্যাঁ, এবারে এরকম হতে পারে এ বি সি এরকম অনেকগুলো পরমাণু, সেক্ষেত্রেও আকর্ষণ বল কাজ করছে এই পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল, এটাকেই বলা হয় বন্ধন। এবারে এগুলো কাজ করে কি করে সেটাকে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এই আকর্ষণ বল কাজ করে কি করে, রাসায়নিক বন্ধন কাকে বলছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে কেন বা কিভাবে কাজ করে সেটাতে আমরা প্রথমে যাব। বিভিন্ন মতবাদ আছে, তার মধ্যে আমরা একজন বিজ্ঞানীর মতামত এখানে লেখা রয়েছে, কোসেলের ধারণা। কোসেল বললেন কি, পরমাণুগুলো এ বি সি যাই হোক পরমাণুগুলো তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় এরা। কেন না, যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হতে অনেক সময় লেগে গেছিল। তার কারণ কি, এরা সহজে কারোর সঙ্গে বন্ধন করতে চায় না। সহজে বললে নয়, এরা বন্ধনে অংশগ্রহণ করেই না। একদম এক্সেপশনাল কেস কিছু কিছু রয়েছে, জেনন রেডন এদের টুকটাক যৌগ পাওয়া যায়, ঠিক কথা, কিন্তু আমরা ইন জেনারেল বলবো যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো বা নিষ্ক্রিয় যে মৌলগুলো, সেই মৌলগুলোর পরমাণু কিন্তু অন্য কোনো পরমাণুর সঙ্গে বন্ধনে যুক্ত হয় না, অর্থাৎ অন্য কোনো পরমাণুর সঙ্গে তাদের অ্যাট্রাকশন কাজ করে না। এবারে অন্য পরমাণুগুলো কি করে না, অন্য পরমাণুগুলো চায় যে আমার ইলেকট্রন বিন্যাস ও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো হোক। হ্যাঁ, এ মৌল চাইবে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো হোক, বি মৌল চাইবে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো হোক। এরকম করে সমস্ত মৌলগুলো চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। অর্থাৎ আমরা জানি ইলেকট্রন বিন্যাস কেমন হয় নিষ্ক্রিয় গ্যাসগুলো, না বাইরের কক্ষে সবার 8টা করে ইলেকট্রন থাকে, সবার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, হিলিয়াম ব্যতীত। হিলিয়ামের শুধুমাত্র 2টো থাকে, এটা মনে রেখে দিলেই হয়। হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, আর অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর বাইরের কক্ষে 1টা ইলেকট্রন থাকে। অর্থাৎ প্রত্যেকটা মৌল অষ্টক পূর্তি ঘটাতে চায়। বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখা মানে ওটাকে এক কথায় আমরা বলবো যে অষ্টক পূর্তি ঘটাতে চায়। আর হিলিয়ামের কাছে যারা আছে, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন সে 2টো ইলেকট্রন রাখতে চায় তার বাইরের কক্ষে, বা লিথিয়াম সেও 2টো ইলেকট্রন রাখতে চায় তার বাইরের কক্ষে। এই হলো গিয়ে গল্প। এবার এইটা করতে গিয়ে কি হয় না, দুরকম বন্ধন সৃষ্টি হতে পারে, আরো অনেক রকম বন্ধন আছে, তোমরা পরবর্তীকালে জানবে। এখন আমরা এখানে 2 রকম বন্ধনের কথা বলবো, আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন। কোসেলের ধারণা অনুযায়ী আমরা আয়নীয় বন্ধনের ব্যাখ্যা দিতে পারি। এই আয়নীয় বন্ধনটা কি সেটা জানতে গেলে আমাদের কোসেলের ধারণায় ফার্স্ট ঢুকে যেতে হবে। ধরো এ আর বি, এ হলো ধাতু, অর্থাৎ তীব্র ইলেকট্রোপজিটিভ, পরা তড়িৎধর্মী। কেমন, এ হলো তীব্র ইলেকট্রোপজিটিভ আর বি হলো অধাতু, মানে কি অপরা তড়িৎধর্মী।
এই এ পরমাণুর সঙ্গে বি পরমাণু বন্ধন সৃষ্টি করবে। তখন কি করবে, এও চায় অষ্টক পূর্তি ঘটাতে আর এও চায় অষ্টক পূর্তি ঘটাতে। তাহলে কি হবে না, দেখো এই অধাতুগুলোর ক্ষেত্রে বাইরের কক্ষে কি থাকে না, 5টা কি 6টা কি 7টা ইলেকট্রন থাকে। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে। আর ধাতুগুলোর ক্ষেত্রে কি হয়, 1টা কি 2টো কি 3টে এরকম হয়। হ্যাঁ, অর্থাৎ ধাতুগুলোর ক্ষেত্রে বা পরাতড়িৎধর্মী যে সমস্ত মৌল তাদের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সাধারণত 1 2 3 এরকম হয়। আর অপরাতড়িৎধর্মীর ক্ষেত্রে 5 6 7। কাজেই এরা কি করবে, এরা অষ্টক পূর্তি করার জন্য কি করবে, এগুলোকে ছেড়ে দেবে, একটাকে কমিয়ে দেবে। তার আগের কক্ষে আছে 8টা ইলেকট্রন, এই জন্য তখন বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8। আর এরা কি করবে, এই 5টা যার এই 3টে ইলেকট্রন ধরার চেষ্টা করবে, তার ফলে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। যার 6টা আছে 2টো ইলেকট্রন ধরার চেষ্টা করবে, তারপরে তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8। এবং যার 7টা সে একটা ইলেকট্রন ধরার চেষ্টা করবে। এই যে ইলেকট্রন ধরার বা ছাড়ার ব্যাপারটা, একজন ছাড়বে অর্থাৎ ইলেকট্রো পজিটিভ গুলো ইলেকট্রন ছাড়বে, আর ইলেকট্রো নেগেটিভ গুলো অপরাতড়িৎধর্মী গুলো ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে আমরা জানি, একটা ধাতু যখন ইলেকট্রন, একটা পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে, সে ক্যাটায়নে পরিণত হয়। আর এখানে বি এ যদি সেই ইলেকট্রনটা ধরে নেয় তখন এ অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন আর অ্যানায়ন এরা কি করে, স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে বন্ধন গঠন করে। তাহলে এরা কি করবে, এখানে এ আর বি এরা কি করবে, এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। তার ফলে এরা পাশাপাশি এসে যে বন্ধন গঠন করবে তাকে আমরা বলবো আয়নীয় বন্ধন। আয়ন গঠনের মাধ্যমে এই বন্ধনটা সৃষ্টি হচ্ছে বলে একে বলা হচ্ছে আয়নীয় বন্ধন, বা আরেকটা নাম আছে এর তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন কেমন বুঝতে পারছো? তাহলে দুটো পরমাণু কিরকম কিরকম হতে হবে, একটাকে ধাতব হতে হবে আর একটাকে অধাতব হতে হবে। তার ফলে তারা কি করবে, ধাতব গুলো কি করবে, বাইরের কক্ষে ইলেকট্রন গুলো ছেড়ে অষ্টক পূর্তি ঘটাবে, আর অধাতব গুলো বাইরের কক্ষে ইলেকট্রন গুলোকে আরো ধরে নিয়ে অষ্টক পূর্তি ঘটাবে। বাইরের কক্ষে তার ইলেকট্রন বেশি আছে, তার জন্য সে কি করবে, ইলেকট্রন আরো কটা ধরে নিয়ে অষ্টক পূর্তি ঘটাবে। অর্থাৎ এই ক্যাটায়নে পরিণত হবে ইলেকট্রন বর্জন করে, আর এই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হলো অ্যানায়ন। সেই ক্যাটায়ন আর অ্যানায়ন কাছাকাছি থেকে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবারে আমি উদাহরণে আসবো। এখানে আমি যদি বলি সোডিয়াম, সবচেয়ে ভালো উদাহরণটা আমাদের কি না সোডিয়াম। এন এর ইলেকট্রন বিন্যাস তোমরা জানো যে এন হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক 11, এর ইলেকট্রন বিন্যাস হয় 2 8 1। আর ক্লোরিন এর পরমাণু ক্রমাঙ্ক তোমরা জানো 17, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয় 2 8 7। অর্থাৎ এর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1 আর এর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 7। তাহলে কি করবে না, এই ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, দিয়ে এইখানে পাঠাবে। এই ইলেকট্রনটাকে ছেড়ে দিলে এ পরিণত হবে ক্যাটায়ন, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে Na+। তখন এর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8। আর একটা যখন ধরছে তখন এ অ্যানায়নে পরিণত হয়ে যাবে, তখন এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8 8। অর্থাৎ এরও অষ্টক পূর্তি ঘটলো, আবার এরও অষ্টক পূর্তি ঘটলো। তাহলে এও খুশ, এও খুশ, এও চাইছিল নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করা। এটা আমরা জানি নিয়নের গঠন কাঠামো।
নিয়ন পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেরকম, আর এটা আর্গন পরমাণু ইলেকট্রন বিন্যাসের সঙ্গে সমান। এর ফলে এদের মধ্যে কি হবে, যে রাসায়নিক বন্ধন হবে সেটাকে আমরা বলবো আয়নীয় বন্ধন। তার ফলে এরা Na+Cl- দিয়ে এরা কাছাকাছি থেকে এরা কি করবে, একটা স্ট্রাকচার গঠন করবে। এখানে আমরা জানি যে এখানে একটি Na+ এর সারাউন্ডিং চারদিকে এরকম করে থাকবে 6টি Cl- আয়ন। আবার একটি Cl- আয়নের চারদিকে এরকম করে সারাউন্ডিং থাকবে 6টি Na+ আয়ন। এই NaCl এর কিন্তু স্বাধীন অণুর কোনো অস্তিত্ব নেই, তোমরা মনে রাখবে যে এগুলো আয়ন। এই আয়নগুলো এরকম থেকে থেকে এরা কি করবে, এরা সলিড স্টেট ফর্ম করবে, অর্থাৎ এরা কঠিন কেলাস সৃষ্টি করবে। সেটা আমরা পরে আরেকটু পরে আমরা আলোচনায় আসবো। এখন আমরা রয়েছি আলোচনা যেটাতে, সেটা হচ্ছে গিয়ে আয়নীয় বন্ধন কিভাবে করে। আয়নীয় বন্ধন হলো এই রকম, যেখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ বর্জনের দ্বারা সেই বন্ধন ঘটে। তাহলে এখানে আমি বলবো যে সোডিয়ামের তড়িৎযোজ্যতার মান কত, একটা ইলেকট্রন সে ছেড়েছে, যটা ইলেকট্রন ছাড়ে বা যটা ইলেকট্রন গ্রহণ করে সেটাকেই বলা হয় তার তড়িৎযোজ্যতা। তাহলে এখানে সোডিয়ামের তড়িৎযোজ্যতা, হ্যাঁ এখানে লিখবো সোডিয়ামের তড়িৎযোজ্যতা সমান হবে 1, আর ক্লোরিনের তড়িৎযোজ্যতা সমান হবে 1। যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাকেই আমরা এখানে তড়িৎযোজ্যতা বলি। তড়িৎযোজী বন্ধনে অংশগ্রহণকারী কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন গ্রহণ অথবা যতগুলি ইলেকট্রন বর্জন করে সেই সংখ্যাকে তার তড়িৎযোজ্যতার পরিমাপ বলে ধরা হয়। এক্ষেত্রে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করেছে, এই কারণে তড়িৎযোজ্যতার পরিমাপ হলো সোডিয়ামের ক্ষেত্রে 1। ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই কারণে ক্লোরিনের ক্ষেত্রে তড়িৎযোজ্যতার পরিমাপ হলো 1। এইভাবে তোমরা এগুলোকে জানো। এবারে এই বিষয়টা মূল কিন্তু তড়িৎযোজী বন্ধনে করতে পারবে না। তার কারণ কি, একই মানুষ হয়, তাদের তড়িৎ ঋণাত্মকতা সমান, কে কাকে দেবে, দুজনই যদি গরিব লোক হয় কেউ কাউকে টাকা দিতে পারবে না, তাই না? এই কারণে এখানে তোমরা মনে রাখবে যে দুটো পরমাণু যদি একই মৌলের হয় অর্থাৎ একই ধর্মের হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু তড়িৎযোজ্যতা শূন্য হবে, অর্থাৎ তাদের মধ্যে তড়িৎযোজী বন্ধন দেখা যাবে না। তাহলে তড়িৎযোজী বন্ধন মানে কি, সেখানে অবশ্যই দুটো পরমাণু বা তার থেকে বেশি সংখ্যক যদি পরমাণু হয়, অবশ্যই দু রকম ভিন্ন পরমাণু থাকবে। ধরো ক্যালসিয়াম আছে আর অক্সিজেন আছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্যালসিয়ামের হচ্ছে 20 আর অক্সিজেনের হচ্ছে 8। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 2 2 8 8 2, আর অক্সিজেনের হচ্ছে 2 6। এবার কি হবে না, এ চাইবে কি, এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, আর এ চাইবে কি, এর বাইরের কক্ষে 6টা আছে, এই জন্য এই দুটো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে এই যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, এই দুটো ইলেকট্রন এখানে পৌঁছে দেয়, তাহলে ক্যালসিয়াম হয়ে যাবে Ca2+। দেখো দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন ছাড়লে 1+ হয়, আর দুটো ইলেকট্রন ছাড়লে 2+ বা প্লাস প্লাস এইভাবে লেখা যায়। এই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8। আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে আছে তোমার 8টা ছিল, এবারে ও 10টা করতে চাইবে, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইলে ওর হয়ে যাবে 2 8।
তখনই হবে দুটো ইলেকট্রন গ্রহণ করা মানে মাইনাস মাইনাস বা 2 মাইনাস এরকম ভাবে লিখবে, অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাস। তাহলে এখানে 2 মাইনাস আর এখানে 2 প্লাস, এইভাবে তোমরা লিখতে পারো। এক্ষেত্রে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতার মান কত তোমরা বলতে পারবে যে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা হলো 2 আর অক্সিজেনের তড়িৎযোজ্যতা হলো 2। এরা যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড। এটা হলো তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ। কেমন? দেখো এটা এটা ভিন্ন পরমাণু, একটা পরাতড়িৎধর্মী একটা অপরাতড়িৎধর্মী, এই কারণে এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন গঠিত হয়েছে। এরকম আরো আমরা উদাহরণ দিতে পারি, তার আগে আমরা কয়েকটা কথা আলোচনা করে নেব। সেটা হচ্ছে এই সমস্ত যে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হচ্ছে এই যৌগগুলির প্রকৃতি কেমন, এদের প্রকৃতি কেমন হবে। এট ফার্স্ট আমি একটা কথা বলে নিয়েছি যে এখানে আয়নীয় বন্ধন, অর্থাৎ আয়ন আয়ন, ধনাত্মক ক্যাটায়ন আছে তার সারাউন্ডিংস অ্যানায়ন আছে, একটা অ্যানায়ন আছে তার চারিদিকে ক্যাটায়ন রয়েছে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা তীব্র হয়। তার ফলে এরা কি করে, এরা সাধারণত কেলাসাকার পদার্থ হয়, কেলাসাকার পদার্থ হয়। পদার্থ হওয়া মানে কঠিন পদার্থ হওয়া, হ্যাঁ পদার্থ হওয়া মানে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো বেশি হয়, উচ্চ হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। আর একটা কি, এরা যেহেতু এদের পাস্ট হিস্ট্রিটা কি, এরা আয়ন গঠনের মাধ্যমে গঠিত হয়েছিল। এই সমস্ত যে আয়নীয় যৌগ এরা পোলার দ্রাবক, পোলার জিনিসটা কি সেটা বুঝতে গেলে একটু একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। যে ধরো জল H2O, দুটো এইচ আছে আর একটা ও পরমাণু আছে, এদের যে চার্জ, এদের আবার চার্জ আছে, এদের সামান্য চার্জ আছে, এটা হচ্ছে ডি প্লাস, এটা হচ্ছে ডি প্লাস, এটা ডি মাইনাস, এরকম চার্জ আছে। এই যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের সেন্টার যদি মিলে যায়, একটা অণুর মধ্যে পজিটিভ চার্জের সেন্টার আলাদা আছে, নেগেটিভ চার্জের সেন্টার আলাদা আছে, দুটো সেন্টার যদি কোইন্সিডেন্স হয়, অর্থাৎ দুটো সেন্টার যদি একই বিন্দুতে পরিপাটিত হয়, সেক্ষেত্রে ওই যে মৌলটা, ওই যে যৌগটা, তার একটি অণুর কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না। তড়িৎ দ্বিমেরু ভ্রামক শিখতে গেলে তোমাদেরকে আরেকটু কয়েকদিন অপেক্ষা করতে হবে, ক্লাস 12-এ শিখবে। হ্যাঁ, সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক উপস্থিত থাকে না কোনো কোনো যৌগের বা মৌলের অণুর ক্ষেত্রে, আর কোনো কোনো যৌগের অণুতে পার্মানেন্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে। সেই সমস্ত যৌগকে বলা হয় পোলার সাবস্টেন্স, পোলার যৌগ। তাহলে এখানে জল, এর কিন্তু একটা পার্মানেন্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে, তার জন্য জল এক প্রকার পোলার দ্রাবক বা পোলার সাবস্টেন্স। এই সমস্ত যে দ্রাবক বা এই সমস্ত যে যৌগ, এই যৌগগুলো তে কিন্তু আমাদের এই আয়নীয় যৌগগুলো সহজে দ্রবীভূত হতে পারে। কারণ কি না, এই পোলার সাবস্টেন্সের একটা নির্দিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকার কারণে এরা সহজে এই আয়নগুলোকে আকর্ষণ করতে পারে, এবং এই আয়নগুলোকে ওদের যে গ্যাপ, অর্থাৎ এই H2O অণুর মধ্যে যে ফাঁক, H2 অনেক তো H2O অণু আছে, তাদের মধ্যে যে ফাঁক, সেই ফাঁকের মধ্যে অবস্থান দিতে পারে, স্থান দিতে পারে। এই কারণে এই সমস্ত যৌগগুলো, আয়নীয় যৌগগুলো পোলার সাবস্টেন্সে, পোলার দ্রাবকে অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে, পোলারের বাংলা কি, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হতে পারে। তাহলে 3 নম্বর আমি লিখবো, হ্যাঁ, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আর এই দ্রবীভূত অবস্থায় থাকাকালীন মনে রাখবে যে এখানে যেটা এরা রাসায়ন, এরা হচ্ছে আকর্ষণের মাধ্যমে বন্ধন গঠন করেছিল, তড়িৎযোজী বন্ধন, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। এবার এরা যখন জলের মধ্যে এদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, এরা অনেকটা ফ্রি হয়ে যাচ্ছে, এরা নিজেরা বিয়োজিত হয়ে যাচ্ছে। তার ফলে এদের সচলতা, অর্থাৎ আয়নগুলোর
পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যাচ্ছে। কঠিন অবস্থায় থাকার সময় এদের কিন্তু তড়িৎ পরিবহন এরা করে না, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা কম থাকে বা না থাকে বললেও চলে, থাকে না বললেও চলে। আর যখন এরা জলে দ্রবীভূত হয়ে যায় তখন কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে, অথবা যখন এরা গলিত অবস্থায় থাকে তখন তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে যৌগগুলোর আর একটা প্রকৃতি সম্পর্কে আমরা জানলাম, যে এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এবং এরা হচ্ছে 3 নম্বর হচ্ছে কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। যদি এরা এদের রাসায়নিক পরিবর্তন ঘটে যায়, এরা অন্য ওটাকে তার তড়িৎ বিশ্লেষণ ঘটে গেছে বা তড়িৎ বিয়োজন ঘটে গেছে, তাহলে আয়নীয় পদার্থগুলোর ক্ষেত্রে তড়িৎ বিয়োজন ঘটাটা স্বাভাবিক, কারণ এরা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করছে, আর তড়িৎ পরিবহন করার সময় এদের কি হয়, রাসায়নিক পরিবর্তন ঘটে। এটাকেই আমরা বলছি তড়িৎ বিয়োজন বা রাসায়নিক তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে এই সমস্ত পদার্থ সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলবো, যে সমস্ত পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহনের ফলে যাদের স্থায়ী পরিবর্তন ঘটে তাদেরকে আমরা কি বলবো না, হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, তাহলে আমরা বুঝতেই পারছি যে এই সমস্ত যে যৌগ এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে লিখতে হবে যে আয়নীয় যৌগগুলো সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখবে যে তড়িৎ যোজী যৌগের যে ধর্মগুলো বা প্রকৃতি, সেই প্রকৃতিগুলো হলো এই। আর কি না, এই যৌগগুলির যে অণু একক স্বাধীন অণুর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। এইটা কেন বললাম, যে আমি বলেছিলাম সেখানে সোডিয়াম ক্লোরাইড যখন আমরা বলেছিলাম Na+Cl-, এরকম একটা NaCl অণু তুমি খুঁজে পাবে না, কিন্তু অনেকগুলো Na+ আছে, তার মাঝে Cl- আছে অনেকগুলো। হ্যাঁ, এইরকম তুমি পাবে, অর্থাৎ একটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো তুমি ক্যাটায়ন এবং অ্যানায়ন পরপর সাজানো আছে দেখতে পাবে, কিন্তু এককভাবে NaCl যেমন H2O অণু হতে পারে আলাদা করে স্বাধীন অণু, একক স্বাধীন অণু H2O অণু পাবে, অ্যামোনিয়া NH3 পাবে, কিন্তু NaCl একক স্বাধীন অণু থাকা সম্ভব নয়। তাহলে আমরা ষষ্ঠ যে বৈশিষ্ট্য তড়িৎযোজী যৌগগুলির যে প্রকৃতি, হ্যাঁ এখানে আছে তড়িৎযোজী লিখে ফেলবে, তড়িৎযোজী যৌগগুলির প্রকৃতি, তাতে আমরা ষষ্ঠ যে ধর্ম দেখলাম সেটা কি না, একক স্বাধীন অণুর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আর তার কারণ হলো কি না, এরা হচ্ছে ক্রিস্টাল গঠন করে, কেলাসের মধ্যে এই আয়নগুলো পরপর সাজানো থাকে। হ্যাঁ, এদেরকে জলে দ্রবীভূত করলে বিয়োজিত হয়ে যাবে, কিন্তু যখন ক্রিস্টাল আকারে থাকবে তখন এরা কিন্তু NaCl বা এই ধরনের যে সমস্ত পদার্থ তারা স্বাধীনভাবে আলাদা করে একক অণু নিয়ে থাকতে পারবে না। তাহলে একক স্বাধীন অণুর অস্তিত্ব নেই। এবার তাহলে বলো, যেখানে অণুর অস্তিত্ব নেই, আমরা কিছুদিন আগে পড়েছি যে আণবিক ভর বা আণবিক গুরুত্ব
এই যে বিষয় আণবিক ভর অণু থাকবে, সেক্ষেত্রে আমি আণবিকের কথা বলতে পারবো। কিন্তু যেখানে আমার একক স্বাধীন অণুর কোনো অস্তিত্ব নেই, সেখানে আণবিক ভর বা আণবিক গুরুত্ব বলার কোনো প্রয়োজনীয়তা নেই বা যৌক্তিকতা নেই। এই কারণে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে আণবিক ভর বা আণবিক গুরুত্ব কথাটা অপ্রাসঙ্গিক। তাহলে লিখতে হবে যে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভর কথাটি অপ্রাসঙ্গিক। তাহলে এখানে ওর বদলে কি লিখবো না, যখন আমি বলছি Na+Cl-, তার মানে বুঝতে পারছি এটা সোডিয়াম ক্লোরাইড যৌগ, লবণ, সাধারণ লবণ। হ্যাঁ, এখানে Na+ এবং Cl- আয়নগুলো দিয়ে এর ক্লাস গঠিত হয়, কিন্তু NaCl এর কোনো স্বাধীন অণু নেই। তাহলে এখানে আমি NaCl যখন আমি লিখছি তাহলে সেটা তো সংকেত, লবণের সংকেত যখন আমি বলছি তখন তো আমি NaCl-ই বলছি। Na+Cl- আজকে আমরা জানলাম, নাহলে আমরা লিখি কি NaCl। তাহলে এইটাকে কিন্তু আমি একক অণু বলতে পারছি না, এটা স্বাধীন অণু নয়, স্বাধীন অণু নয়। তাহলে এর আণবিক গুরুত্ব বলতে পারবো না, NaCl এর আণবিক গুরুত্ব বা আণবিক ভর কত সেটা বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি যেটা যেহেতু সংকেত লিখছি এরকম, তাহলে এটাকে সংকেত ভর লিখতে পারি। তাহলে আণবিক গুরুত্বের বদলে, আণবিক ভরের বদলে যে কথাটি আসে সেটাকে আমরা বলছি সংকেত ভর। আবার আমি রিপিট করছি যে সংকেত ভরটা কি না, আণবিক ভর যখন বলছি তখন আমি এটাকে ধরে নিচ্ছি যে এর স্বাধীন অণুর অস্তিত্ব আছে। যেমন আমি বলতে পারি যে H2O, এর আণবিক ভর কত, 2+16 = 18। আণবিক গুরুত্ব 18, কারণ এর একক স্বাধীন অণুর অস্তিত্ব রয়েছে। কিন্তু আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এর একক স্বাধীন অণুর অস্তিত্ব নেই। এই জন্য এক্ষেত্রে আমি যদি বলি সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5, তাহলে 58.5 এর আণবিক ভর 58.5, এই কথাটা যদি বলি তাহলে কি বোঝায়, এর একক স্বাধীন অণুর অস্তিত্ব রয়েছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই কারণে আমি এর সংকেত ভর বলবো 58.5, আণবিক গুরুত্ব বলবো না। আণবিক গুরুত্ব বলে ফেলা মানে ওকে রেকগনাইজ করা যে তোমার একক স্বাধীন অণু রয়েছে, কিন্তু ওটা তো হয় না। এই কারণে এর ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বা ওই ধরনের আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা বলছি যে আণবিক ভর কথাটা বলা যাবে না, বললে তাকে রেকগনাইজ করা যে না বাবু তার একক স্বাধীন অণু রয়েছে। হ্যাঁ, সেটাও না বলা মানে আমাদেরকে উল্টো অন্য কিছু বলতে হবে না, যেটা বলতে হবে তার বদলে সেটা হলো সংকেত ভর। তাহলে এক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রাসঙ্গিক। এবার লিখতে হবে যেমন NaCl এর সংকেত ভর হলো 58.5। এই হলো আমাদের আয়নীয় যৌগের আলোচনা। আয়নীয় যৌগগুলোর প্রকৃতি মনে রাখবে, আয়নীয় যৌগগুলো কেমন করে গঠিত হয়েছিল কোশেলের ধারণা অনুযায়ী সেটা তোমরা মনে রাখবে। আর আয়নীয় যৌগগুলোর আমি দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ আর একটা ক্যালসিয়াম অক্সাইডের উদাহরণ। এছাড়াও কয়েকটা উদাহরণ দিয়ে নেওয়ার দরকার রয়েছে, কারণ তোমাদের পরীক্ষায় হামেশাই আসে, সেগুলো তোমাদেরকে দেখাতে হয়। সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে তার ইলেকট্রন বিন্যাসগুলো। দেখো, তোমাকে যদি বলে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এখানে কটা পরমাণু দেখতে পাচ্ছ, এখানে 3টে পরমাণু দেখতে পাচ্ছ। এক ধরনের পরমাণু হচ্ছে ক্যালসিয়াম আর দ্বিতীয় ধরনের পরমাণু হচ্ছে ক্লোরিন। মাঝে ক্যালসিয়ামটাকে লিখবে আর দুদিকে ক্লোরিনকে লিখবে। এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাসটা মুখস্থ করে নেবে 2 8 8 2, আর ক্লোরিনের ক্ষেত্রে তুমি মুখস্থ করে নেবে 2 8 7, এখানে 2 8 7। এই জন্য আমাদের বইতে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেই কয়েকটা উদাহরণ আমাদের মনে রাখতে হবে। এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে এই 2 সমান কি 1 + 1, একটা যাবে এখানে আর একটা যাবে এখানে। তাহলে এখানে হয়ে যাবে কত না, যখন আমি এদের মধ্যে আমি রাসায়নিক বন্ধন করাবো
তখন কি হবে, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে ক্যালসিয়াম 2+ হয়ে যাবে, আর এ একটা ইলেকট্রন গ্রহণ করলো, Cl1- হয়ে যাবে, আর এও একটা ইলেকট্রন দেখো গ্রহণ করেছে, তাহলে এখানে Cl1- হয়ে যাবে। কেমন? তাহলে এরা যুক্ত হলে কি হবে না, Ca2+ প্লাস 2Cl-, এরকম করে হবে CaCl2। কেমন? এদের তুমি এদের হচ্ছে পারমাণবিক যে ইলেকট্রন বিন্যাস সেটা দিয়ে দিতে পারো, এটা আছে আয়নে পরিণত হয়েছে, এক্ষেত্রে এ একটা ইলেকট্রন গ্রহণ করেছে 2-8-8 হয়ে যাবে, এ একটা দুটো ইলেকট্রন বর্জন করে দিয়েছে 2-8-8 হয়ে যাবে, আর এও একটা ইলেকট্রন গ্রহণ করেছে 2-8-8 হয়ে যাবে। এরকম দেখিয়ে দিলে ভালো লাগে, পরীক্ষায় তোমরা এরকম দেখিয়ে দিতে পারলে খুব ভালো লাগবে। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের আহ আবার আমরা দেখলাম যে ক্যালসিয়াম ক্লোরাইড যে অণু, সেই অণু বলা ভুল, ক্যালসিয়াম ক্লোরাইডের যে যৌগটি, সেই যৌগটি যখন রাসায়নিক বন্ধনের সাহায্যে গঠিত হয় কিভাবে গঠিত হয়, পরমাণুগুলো কিভাবে যুক্ত হয়। হ্যাঁ, এবার তুমি আরো একটু কঠিন নিতে পারো, যে ধরো ক্যালসিয়াম হাইড্রাইড বলছে CH, সেক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম হাইড্রেটের যে বন্ধন সেটা কিরকম গঠিত হয়। প্রথমে ক্যালসিয়াম লিখবে আর দুদিকে হাইড্রোজেন। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমার মুখস্থ রয়েছে 2-8-8-2, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস শুধুমাত্র 1। তাহলে কি করবে, এই দুইটা হচ্ছে 1+1, এই 1 এখানে যাবে আর এই 1 এখানে যাবে, তার ফলে কি হবে, কেন এটা হলো, হাইড্রোজেন কিন্তু পরাতড়িৎধর্মী পদার্থ কিন্তু ক্যালসিয়ামের তুলনায় কম, এই কারণে এখানে হাইড্রোজেন এখানে অধাতু হিসেবে ব্যবহার হয়েছে। আবার হাইড্রোজেন যখন ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, হাইড্রোজেন অন্য কোনো যৌগের সঙ্গে যুক্ত হবে, তখন আলাদা ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে ও কি করছে না, ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে। সাধারণত কি হয়, হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে H+ পরিণত হয়, কিন্তু এখানে দেখো উল্টো হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে H- পরিণত হয়েছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনটা জারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করেছে এখানে। এই ক্ষেত্রে কেবলমাত্র এই সমস্ত ক্ষেত্রে লিথিয়াম হাইড্রাইড যখন হবে, ক্যালসিয়াম হাইড্রাইড যখন হবে, সোডিয়াম হাইড্রাইড যখন হবে, অর্থাৎ তীব্র ক্ষারধর্মী ধাতুগুলোর সঙ্গে যখন হাইড্রোজেনের বিক্রিয়া ঘটবে, তখন হাইড্রোজেনটা অধাতু, সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা অ্যানায়ন গঠন করছে, আর ওই ক্ষেত্রে কেবলমাত্র হাইড্রোজেনটা জারক পদার্থ হিসাবে কাজ করছে। হ্যাঁ, আর অন্য জায়গায়, সমস্ত জায়গায় হাইড্রোজেন আমরা জানি বিজারক পদার্থ। এখানে তাহলে কি হচ্ছে না, এখানে হচ্ছে কি না, হাইড্রোজেনের হয়ে যাচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2-8-8, আর হাইড্রোজেনের এখানে হচ্ছে 2, অর্থাৎ এখানে H একটা ইলেকট্রন গ্রহণ করলো, H- হলো, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিল, Ca2+, এখানে H-। তাহলে এইটা হবে কি, এটা হবে Ca2+ প্লাস 2H-। তাহলে এটাকে লিখবো কিরকম, CaH2, ক্যালসিয়াম হাইড্রাইড। সোডিয়াম ক্লোরাইড গঠন হবে কি করে, তুমি এবার নিজে করে ফেলো। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ তুমি এরকম করে করে ফেলতে পারো। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, এবারে 2-8-1, আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয় 2-7। হ্যাঁ, এবারে কি হবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, তাহলে Na+ হয়ে যাবে আর F- হয়ে যাবে। এখানে ইলেকট্রন বিন্যাস 2-8, এখানে ইলেকট্রন বিন্যাস 2-8, তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এইভাবে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন আমরা দেখাতে পাচ্ছি। এবারে আরো একটা যদি উদাহরণ, লিথিয়াম হাইড্রাইড যদি তোমাকে বলে, তুমি সহজে পারবে। লিথিয়ামের ক্ষেত্রে কি হয় 2-1, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় 1, তাহলে এই একটা ইলেকট্রন এদিকে ছেড়ে দেবে, তাহলে কি হবে লিথিয়াম প্লাস H- কাছাকাছি থেকে বন্ধন গঠন করবে, এটা হয়ে যাবে 2, শুধু 2 হয়ে যাবে, আর এরও ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের দ্বারা রাসায়নিক বন্ধন হচ্ছে, এই কারণে এটাকে আমরা আয়নীয় বন্ধন বলবো, এবং এখানে যে যৌগটা উৎপন্ন হলো তার সংকেত লিথিয়াম হাইড্রাইড LiH। এরকম করে ইজিলি তোমরা সমস্ত আয়নীয় বন্ধনকে খুব সহজে তোমরা দেখিয়ে ফেলতে পারবে। এবারে ধরো আরেকটু কঠিন করে আমি যদি দেখাই, Al2O3, বুঝতেই পারছো এখানে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু আর 3টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে আয়নীয় বন্ধন করবে, কারণ অ্যালুমিনিয়াম এখানে ধাতব পদার্থ, পরাতড়িৎধর্মী, আর অক্সিজেন অপরাতড়িৎধর্মী। এরা যখন যুক্ত হবে, এরা হচ্ছে তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হবে, অর্থাৎ আয়নীয় যৌগ গঠন করবে। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আয়নীয় যৌগ কেন গঠন করবে, কখন,
কোন কোন ক্ষেত্রে আয়নীয়, কোন কোন ক্ষেত্রে অন্য কোনো সেটা তো আমরা আলোচনায় আসি, বন্ধন গঠন করবে সেটা বোঝার প্রথম উপায় হচ্ছে এখানে কোনো আম আছে কিনা। দেখো এখানে সোডিয়াম ছিল, এখানে লিথিয়াম ছিল। আম থাকা মানে সেটা হচ্ছে ধাতু, ধাতব পদার্থ, অর্থাৎ পরাতড়িধর্মী। আর পরাতড়িধর্মী সঙ্গে তার সঙ্গে আছে অপরাতড়িধর্মী, দুটো কাছাকাছি থাকলে তাদের মধ্যে আয়নীয় বন্ধন হওয়াটাই স্বাভাবিক। এখানে অ্যালুমিনিয়াম, আম, আম। এবারে অক্সিজেন কি করতে হবে, মাঝে মাঝে ঢোকাতে হবে, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, অক্সিজেন। এবারে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, অ্যালুমিনিয়ামের 13, তাহলে ইলেকট্রন বিন্যাস 2 8 3, এখানে 2 8 3, আর এখানে হচ্ছে 2 6, আর এখানে হচ্ছে 2 6। ব্যাস, তোমরা এবার বুঝতেই পারছো যে বাবু এখানে 2 + 1 আর এখানে 2 + 1 করে দাও। করে তুমি কি করবে, এই দুটোকে এখানে পাঠিয়ে দাও, আর এই একটা এখানে পাঠিয়ে দাও, এই একটা এখানে পাঠিয়ে দাও। আর সরি, এখানে 1 + 2 লিখি তাহলে সুবিধা হবে। এই 1 কে তুমি এখানে পাঠালে, আর এই 2 কে এখানে পাঠালে। এবার তুমি বুঝতে পারছো নিশ্চয়ই কি হলো ব্যাপারটা। না, অ্যালুমিনিয়াম 3টে করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 3টের মধ্যে 2টো একজনকে দিয়েছে, বাকি একটা একটাকে দিয়েছে। আর এই অ্যালুমিনিয়ামটা 3টে ইলেকট্রন ছেড়েছে, তার মধ্যে একটা একে দিয়েছে, বাকি দুটো এই অক্সিজেনটাকে দিয়েছে। দেওয়ার ফলে কি হলো, এই অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে O2- হয়ে গেল। আর এই অ্যালুমিনিয়াম 3টে ছেড়েছে, 3+ হয়ে গেছে। এই অক্সিজেন 2টো ইলেকট্রন নিয়েছে, তাহলে 2- হয়ে গেছে। আবার এই অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়েছে, 3+ হয়েছে। অক্সিজেন 2টো গ্রহণ করেছে, 2- হয়ে গেছে। এবারে এর ইলেকট্রন বিন্যাস কি হয়েছে, 2 8। এর ইলেকট্রন বিন্যাস কি হয়েছে, 2 8। দেখো এই 3টে ছেড়ে দিয়েছে, 2 8। এর ইলেকট্রন বিন্যাস 2 8, এর ইলেকট্রন বিন্যাস 2 8, এরও ইলেকট্রন বিন্যাস 2 8 রয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারবো 2Al3- প্লাস 3O2-। সেখান থেকে তুমি পাবে কত, Al2O3। এইভাবে তুমি সমস্ত আয়নীয় যৌগগুলো কিভাবে গঠিত হয়েছে, তাদের বন্ধনটা কিভাবে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে হয়েছে, কোষেলের ধারণা অনুযায়ী তুমি কিন্তু দেখাতে পারবে। আশা করি আমাকে আর এক্সাম্পল দিতে হবে না, তোমরা এবার ফটাফট সব পেরে যাবে। এবার আমি দ্বিতীয় কথায় আসছি, অর্থাৎ সমযোজী বন্ধনে আসছি। সমযোজী বন্ধনটা কখন হয়, ধরো একই মৌলের দুটো পরমাণু, তাদের পরাতড়িধর্মিতা সমান বা অপরাতড়িধর্মিতা সমান। হ্যাঁ, দুটো একই মৌলের পরমাণু অথবা ভিন্ন দুটো মৌলের পরমাণু, কিন্তু তারা একই ধর্মী, তারা হচ্ছে অপরাতড়িত। অর্থাৎ ধরো A+A আর A+B, এই দুটো পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টি হতে চায়। এইটা ধরো অপরা, আর এটা অপরা, মানে এটাও অপরা, এটা অপরা, আর এটাও অপরা, সবাই অপরা। হ্যাঁ, এটা হলো ভিন্ন ধরনের পরমাণু, আর এটা হলো একই মৌলের দুটি পরমাণু। এদের মধ্যে যদি বন্ধন গঠন হতে চায় তাহলে একটা ঝামেলা আছে। এখানে এও অষ্টক পূর্তি ঘটাবে, এও অষ্টক পূর্তি ঘটাবে, এখানে এও অষ্টক পূর্তি ঘটাবে, এখানে এও অষ্টক পূর্তি ঘটাবে। তোমরা জানো যে প্রত্যেক পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে। সেখানে ধরা যাক যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে ওই যে বিজোড় ইলেকট্রনটা, ধরো এখানে আছে 6টা, কোন একটা পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা ধরো 7টা। হ্যাঁ, তখন এখানে কি হবে, 6টা ইলেকট্রন জোড় 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 করে থাকবে, আর তোমার 6টা ইলেকট্রন হচ্ছে 3 জোড়া করে থাকবে, বাকি একটা ইলেকট্রন এরকম করে থাকবে, একা থাকবে, বিজোড় থাকবে। সেই ইলেকট্রনটা কি করবে, কি চাইবে, যে না আমারও আরেকটা, আমারও বন্ধু হোক, আমার সঙ্গে আরো কেউ থাকুক। যেমন দেখো চাষ করার সময় আগেকার দিনে লাঙ্গল ব্যবহার করা হতো, এখন ট্রাক্টর, পাওয়ার টিলার ব্যবহার করা হয়। সেখানে কি হচ্ছে, কারো বাড়িতে একটা গরু আছে,
সে কি করতো, পাশের বাড়ি থেকে আরেকটা গরু ধান নিত, নিয়ে দুটো গরু দিয়ে হাল করতো। একটা গরুতে তো হাল হবে না, দুটো গরু লাগবে। সেখানে আবার যখন তাদের বাড়িতে চাষ হতো তখন এদের বাড়ির একটা গরুকে সে দিয়ে দিত। ধরা যাক একজনের বাড়িতে 3টে গরু আছে, সে কি করবে? আর একজনের বাড়িতে একটা গরু আছে, সে কি করবে? 3টে গরু যার আছে সে কি করবে, আরেকজনের বাড়ি থেকে একটা গরু ধান নিয়ে এনে সে চালাবে। তাহলে 2 জোড়া লাঙ্গল হয়ে যাচ্ছে, 1 জোড়া লাঙ্গল হয়ে যাচ্ছে। আর যার বাড়িতে একটা গরু আছে সে এদের বাড়ি থেকে আরেকটা গরু নিয়ে গিয়ে পরে কোনোদিন, এ যদি 2 দিন নেয় সে 2 দিন নেবে, পরে কোনোদিন সে এক এক জোড়া লাঙ্গল তৈরি করতে পারবে। হ্যাঁ, মানে একটা লাঙ্গল চালাতে পারবে। হ্যাঁ, 1 জোড়া গরু তৈরি করে একটা লাঙ্গল চালাতে পারবে। তাহলে এক্ষেত্রে সমানভাবে ব্যবহার করলো। দেখো, এর বাড়িতে সে যখন দিচ্ছিল সে একটা গরু দিচ্ছিল, ওর বাড়িতে এ যখন দিচ্ছে একটা গরু দিচ্ছে। তাহলে এরা সমানভাবে ব্যবহার করছে, দুজনেরই পূর্তি ঘটছে, মানে জোড় গঠন করছে। আর এখানে আমাদের অষ্টক পূর্তি গঠন করাটাই কাজ। তাহলে একই কেসটা একই, যেখানে আমরা সমানভাবে ইলেকট্রন, সেখানে গরু ব্যবহার করছিল, এখানে ইলেকট্রন ব্যবহার করছে। পরমাণুগুলো সমানভাবে ইলেকট্রন ব্যবহারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলবো যে সমযোজী বন্ধন। মনে থাকবে? তাহলে এখানে কি করে এই সমযোজী বন্ধনটা হয় সেটাতে আমি তো আসবই, সেটা নিয়ে টেনশন করার কিছু দরকার নেই। ফার্স্ট তুমি বুঝতে পারছো যে এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন হয় না। ফার্স্ট তুমি এটা মাথায় রেখে দাও যে ফার্স্ট যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সেটাতে ইলেকট্রন গ্রহণ বর্জন হচ্ছিল, কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন হয় না, এখানে ইলেকট্রন জোড় গঠিত হয়। কেমন, কিরকম? ধরো আমার এখানে এর ধরো 7টা আছে, আর এরও 7টা থাকবে, একই মৌলের পরমাণু যেহেতু। তাহলে এর যদি 7টা ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, এরও যদি 7টা ইলেকট্রন থাকে, তাহলে আমি এই ইলেকট্রন গুলোকে সাজাবো কিরকম? 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা। কার মতে আমরা সাজাচ্ছি? না, বিজ্ঞানী লুইসের মতে। এই জন্য এই যে ইলেকট্রন গুলোকে যে ডট দিয়ে লিখছি এদেরকে বলা হচ্ছে লুইস ডট। মনে রাখবেন, এগুলোকে বলা হয় লুইস ডট। ডট বা ক্রস দিয়েও কোনো কোনো জায়গায় তোমরা আঁকা থাকতে দেখবে, আমরা ডট দিয়ে দেখো। আর এই ক্ষেত্রেও আমি এখানে এর 7টা ইলেকট্রনকে আমরা ডট দিয়ে এরকম করে দেখাবো। তাহলে কার কোনো, এই ধরো এই লোকটার বাড়িতে ধরো 7টা গরু ছিল, একটা গরু জোড়া পাচ্ছিল না, তখন কি করবে? বলবে যে তুই আমাকে একদিন গরুটা ধার। আবার এই লোকটার বাড়ি পরের দিন কি করবে? এও তিন জোড়া 3টি লাঙ্গল চলছিল, আর একটা লাঙ্গল চালাতে চায়, তাহলে এখানে এ আবার এই ইলেকট্রনটা নেবে, নিয়ে হচ্ছে সমানভাবে ব্যবহার করবে। এইরকম যে যোজ্যতা এটাকে বলা হচ্ছে সমযোজ্যতা। হ্যাঁ, তাহলে সমযোজী বন্ধন সৃষ্টি হতে গেলে এইরকম বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন। সমযোজী কেন বলছি? না, সমানভাবে ইলেকট্রন গুলোকে ব্যবহার করছি। এ যদি একটা দেয় ও একটা দেবে, তাহলে আমি এই দুটোকে আমি ইলেকট্রনকে কেমন ভাবে লিখবো? না, এই ইলেকট্রনটাকে আমি এইরকম জায়গায় পুশ করাবো এখানে। তাহলে এখানে ইলেকট্রন জোড় গঠন হলো। এখানে কটা ইলেকট্রন জোড় গঠন হলো? না, একটি ইলেকট্রন জোড় গঠন হয়েছে। ইলেকট্রন জোড় গঠন হলো। এই একটি ইলেকট্রন জোড় গঠনকে আমরা বলি যে সমযোজী এক বন্ধন। সমযোজী এক বন্ধন। মনে রাখবে, এ আর এ দুটো একই মৌলের পরমাণু যখন যুক্ত হলো তখন অণু গঠন করছে। এই অণুটাকে আমরা A2 অণু বলবো, এখানে A2 অণু গঠন হয়েছে। সেক্ষেত্রে তারা কি করছে? ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী এক বন্ধন সৃষ্টি করেছে। আর তার জন্য কি করতে হয়েছে? না, এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রনকে, অর্থাৎ এই পরমাণুটা এর একটা ইলেকট্রনকেও ব্যবহার করেছে, অপরপক্ষে এই পরমাণুর ইলেকট্রনকে আর একবার ব্যবহার করেছে, অর্থাৎ সমানভাবে ব্যবহার করেছে। সেটাকে দেখানোর জন্য আমরা যে পথ বেছে নিই লুইস ডট গঠন অনুযায়ী, সেটাকে আমরা দেখাবো এইরকম যে এ 1 2 3 4 5 6, আবার এ 1 2 3 4 5 6 এরকম লিখবো। আর মাঝে এই দুটো পরমাণুকে কাছাকাছি, এই ইলেকট্রনকে কাছাকাছি লিখবো।
এবার দেখো এর অষ্টক পূর্তি হচ্ছে, দেখো কিরকম এর অষ্টক পূর্তি হচ্ছে, দেখো এইরকম করে আমি একটা সার্কেল করে দেবো। দেখো এর তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা ইলেকট্রন হয়ে গেল। তার মধ্যে নিজস্ব ইলেকট্রন এইটা, আর এই ইলেকট্রনটা এই পরমাণু। তাহলে এখানে আমি গোল করব কিরকম, না এখানে গোল করব এইভাবে, দেখো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লুইসের পদ্ধতি। হ্যাঁ, এখানে আমরা কি করলাম, যে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের দুজনের দুটো ইলেকট্রন, কিন্তু দুজনেই ব্যবহার করছে, এই কারণে এদের কমন জায়গায় রাখলাম, মাঝামাঝি জায়গায় রাখলাম। আর এটাকেই আমরা ইলেকট্রন জোড় বলি। এটাকে এক বন্ধন দেখানোর জন্য একটা বড় করে হাইফেন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে আমি এটাকে দেখাবো এ এক বন্ধন এ, অর্থাৎ এখানে যে অণুটা সৃষ্টি হবে তার সংকেত হবে A2। বোঝা গেছে? এইটার সংকেত হবে A2। এই হলো লুইস ডট গঠন। আচ্ছা, আমি যদি একদম হাইড্রোজেনে চলে যাই, এখানে এ না বলে আমি হাইড্রোজেন পরমাণুতে চলে যাই। হাইড্রোজেন পরমাণু বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? একটাই তো তার ইলেকট্রন। তাহলে কি হবে, এর এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা সমভাবে ব্যবহৃত হবে। তাহলে এই হাইড্রোজেন বলবে কি তুইও রাখ, এই হাইড্রোজেন বলবে তুইও রাখ মাঝে। তাহলে এ হয়ে গেল দুটো, এরও হয়ে গেল দুটো। এক্ষেত্রে অষ্টক পূর্তির ব্যাপার নেই। হাইড্রোজেনের পাশাপাশি যে নিষ্ক্রিয় মৌল, সেই নিষ্ক্রিয় মৌলটা কি হিলিয়াম, তার জন্য সে তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রাখতে চায়। তাহলে এরও বাইরের কক্ষে দুটো ইলেকট্রন মনে হচ্ছে, এরও মনে হচ্ছে, অর্থাৎ এখানে সমযোজী এক বন্ধন গঠিত হয়েছে। এটাকে আমি লিখবো H এক বন্ধন H, অর্থাৎ এখানে H2 অণু গঠিত হয়েছে। কেমন? আর এই কেসটা কি Cl2 এর ক্ষেত্রে, দেখো Cl2, ফ্লোরিন F2, ব্রোমিন Br2, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখবো বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে তাদের বন্ধনটা এইরকম হয়। এবার তো আমি বললাম অণু গঠন। হ্যাঁ, এবারে দেখো এক্ষেত্রে আমি এক বন্ধনটা দেখিয়েছি, এবার দ্বিবন্ধন ত্রিবন্ধন কিরকম হয় সেটা আমরা দেখব। মনে করো এরকম একটা পরমাণু রয়েছে, আমি ধরা যায় একদম পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিলাম। এখানে নাইট্রোজেন পরমাণু আমরা দেখতে পাচ্ছি। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7, তোমরা সকলেই জানো। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত? 2 5 2 5। এবারে 2 5 এর মধ্যে আমি কি করব, দুটো ইলেকট্রন এখানে রাখবো, এই সরি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, এখানে আমি একটা ইলেকট্রন রাখবো, আর এখানে দুটো ইলেকট্রন রাখবো, এখানে দুটো ইলেকট্রন। এখানে আমি একটু ভুল হয়ে গেল, আমি নাইট্রোজেনে যাচ্ছি না, তার আগে আমি অক্সিজেনে যাই। অক্সিজেনে হচ্ছে 8, তাহলে 2 আর 6 ইলেকট্রন বিন্যাস, এরও ইলেকট্রন বিন্যাস 2 6। তাহলে এখানে আমরা বলবো বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, দেখিয়েছি। এরও বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। কেন এরকম আমি এই দিকে লিখলাম না, দেখো ভালো করে লক্ষ্য করো, একবার বুঝতে যে পারবে সে সহজেই সব বন্ধন গঠন করতে পারবে। দেখো এখানে 6টা আছে, এ কটা চায়? যার 6টা আছে তার তো দুটো লাগবে, আর দুটো লাগবে মানে কটা দিতে হবে? সমযোজী বন্ধন বলা হয়েছে, এখানে সমানভাবে ব্যবহারের কথা বলা হয়েছে, অংশীদারি কারবার, কেউ কম দিলে চলবে না। কি যখন গ্রামের প্রসাদ ভাগ হয় তখন তো সমান সমান, কার বাড়িতে কতজন আছে দেখার দরকার নেই, সমান সমান প্রসাদ ভাগ হয়। তো এখানেও তেমনি, এখানে আমার এখানে এর 6টা আছে, এ চাই দুটো, তার মানে ও মনে মনে ঠিক করে নিল যে আমি যাকে দেব দুটো দেব, আর যার কাছ থেকে নেব আমি দুটো নেব, ঠিক কিনা? তাহলে এখানে বুঝতেই পারছো, এই কারণে এর সামনে দুটা রেখেছে, এও তাহলে সামনে দুটা রাখবে। তাহলে এদের মধ্যে একটা ইলেকট্রন জোড় গঠন হলো, আর এখানে একটা ইলেকট্রন জোড় গঠন হলো। টোটাল কটা ইলেকট্রন জোড় গঠন হলো? এখানে হচ্ছে দুটো ইলেকট্রন জোড় গঠন হলো। দেখো এই দুটো মিলে একটা জোড়, আর এই দুটো মিলে একটা জোড়, অর্থাৎ দুটো বন্ধন সৃষ্টি হলো। এখানে আমি তাহলে লিখবো কি না, অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, এখানে অক্সিজেন 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে অক্সিজেনের অষ্টক পূর্তি ঘটলো, তাকে এরকম করে সার্কেল করে দেবো, আর এখানে অক্সিজেনের অষ্টক পূর্তি ঘটলো, এরকম করে সার্কেল করে দেবো। করে দিলে আমি কি পেলাম? এক বন্ধন দ্বিবন্ধন। এখানে অক্সিজেন অক্সিজেন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন গঠিত হলো, তার ফলে আমরা অক্সিজেন অণু পেলাম, অণু পেলাম। কেমন? তাহলে আমরা প্রথমে
ক্লোরিন ক্লোরিন এক বন্ধন দেখেছিলাম, Cl2। হাইড্রোজেন হাইড্রোজেন এক বন্ধন দেখেছিলাম, H2। এবার অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন দেখলাম, সেটা হলো O2। কেমন? তাহলে এইভাবে আমরা লুইস ডট গঠনের মাধ্যমে সমযোজী বন্ধনের গঠন কিভাবে হয় সেটা আমরা দেখাতে পারছি। নেক্সট আমরা কি করব না, নাইট্রোজেনে চলে যাব। নাইট্রোজেনে কি হয় দেখা যাক। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব, নাইট্রোজেন নাইট্রোজেন 7 7 7, এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 5, এর ইলেকট্রন বিন্যাস 2 5, এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে 5টা, এরও বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5টা। এবার এই তিনটে আমি কেন লিখে ফেললাম তুমি বলতে পারবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে কেন আমি তিনটেই সাইডে লিখলাম। এই মুখোমুখি দুটো ষাঁড় মারামারি করছে, তাদের দুটো দুটো সিং আছে, দুটো সিংই তো কাছাকাছি আনবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এখানে কি হবে যে এখানে 5টা দেখেছি, 5টা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে এ বেটার 3টে লাগবে, আর এ বেটারও 3টে লাগবে। তাহলে 3টে লাগা মানে কি, আমার যদি 3টে গরু লাগে আমাকে অন্যজনকে 3টে গরু দিতে হবে, ঠিক কিনা? তাহলে এই কারণে ওই 3টে ইলেকট্রন আমরা সামনে রেখেছি, আর এর ক্ষেত্রেও 3টে ইলেকট্রন আমরা সামনে রেখেছি। এইটার ওকে মাথায় রেখে যে করতে পারবে তার রাসায়নিক বন্ধন সহজ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে না, দেখো এখানে আমরা এবারে কি করব, এই 3টা আর এই 3টা একই জায়গায় রেখে দেবো, 6 7 8। আর এখানেও তাই 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 8, এটারও হয়ে গেল 8। তাহলে এখানে কটা বন্ধন হলো, 3 বন্ধন হলো। এখানে বন্ধনগুলো এরকম তোমরা পরীক্ষা দেখাবে না, এরকম ফাঁকা রাখবে, রেখে তোমরা এর পরের স্টেপে 3 বন্ধন দেখাবে, বড় করে হাইফেন দেবে দিয়ে n, তাহলে এখানে হবে n2। এইভাবে কিন্তু নাইট্রোজেন আর নাইট্রোজেন যুক্ত হয়ে ত্রিবন্ধন গঠিত। তাহলে এক বন্ধনের উদাহরণ দিয়েছি, দ্বিবন্ধনের উদাহরণ দিলাম, এবারে n n ত্রিবন্ধনের উদাহরণ আমরা দিয়ে ফেললাম। তাহলে সমযোজী বন্ধন কত রকমের হচ্ছে, সমযোজী ইলেকট্রন জোড় এর উপর ভিত্তি করে, ইলেকট্রন জোড়ের উপর ভিত্তি করে একটা ইলেকট্রন জোড় যদি সৃষ্টি হয় কোনো বন্ধনে, তখন আমরা সেখানে সমযোজী এক বন্ধন বলবো। দুটো ইলেকট্রন জোড় যদি সৃষ্টি হয় তখন সেটাকে আমরা সমযোজী দ্বিবন্ধন বলবো। আর 3টে ইলেকট্রন জোড় যদি সৃষ্টি হয় তখন আমি সেটাকে সমযোজী ত্রিবন্ধন বলবো। এখানে নাইট্রোজেন অণুর ক্ষেত্রে নাইট্রোজেন আর নাইট্রোজেন পরমাণু সমযোজী ত্রিবন্ধনে যুক্ত হয়ে নাইট্রোজেন অণু গঠন করেছে। এবার এগুলো তো অণুর ব্যাপার হলো, কি শুধু অণুর ব্যাপার বললে কি হবে, মৌলিক সরি অণু তো হবেই, শুধু আমরা মৌলিক অণুর কথা বলছি, যৌগিক অণুর কথা আমরা বলবো। এবারে আমরা যৌগিক অণুতে চলে যাব। ফার্স্ট যাকে আমাদের ভালো লাগে সে হচ্ছে কে না, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আবারও আমি রিপিট করছি, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরাইড গ্যাস। হ্যাঁ, যেটাকে আমরা HCl বলি। HCl যখনই আমরা দেখি তখন আমাদের মনে হয় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তা কিন্তু নয়। HCl যখন বলবো তখন মনে রাখবে এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হ্যাঁ, এখানে এর যে বন্ধনটা কিভাবে গঠিত হচ্ছে তোমরা প্রথমে দেখবে যে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1, এর ইলেকট্রন বিন্যাস 2 8 7, এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে কত 7, আর এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1। এদের মধ্যে বন্ধন সৃষ্টি হবে। তাহলে কি করবে, এ বেটা কত পেতে চায়, একটা পেতে চায়, একটা পেতে গেলে কটা দিতে হবে, একটা দিতে হবে। তাহলে কি হবে দেখো, এবার ডট গঠন আমরা করব, এই একটাই এখানে রাখতে হবে, আর ক্লোরিনের একটা রাখতে হবে, বাকি 6টা 1 2 3 4 5 6 এরকম করে সাজিয়ে দেবে, সুন্দর লাগবে। 4টা দিক 8টা করে থাকবে, সুন্দর সুন্দর করে সাজাবে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দেবে না, দুটো দুটো করে রাখবে চারদিকে, তাহলে 8টা হয়ে যাবে। তাহলে দেখো এবারে আমি এটাকে গোল করে দেবো, আর এটাকে আমি গোল করে দেবো। তাহলে কি হবে, হাইড্রোজেনের কি হলো, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে বলে মনে হচ্ছে, অর্থাৎ সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের বিন্যাস লাভ করেছে। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ক্ষেত্রে আমি লুইস গঠন পেলাম হাইড্রোজেন সিঙ্গেল বন্ড Cl।
তাহলে এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এটা একটা যৌগের অণু হলো, যেখানে আমরা সমযোজী এক বন্ধন লক্ষ্য করতে পারলাম। এবার এটাকে গ্যাস যতক্ষণ বলছি ততক্ষণ এটা হচ্ছে কি হবে, এরা কিন্তু আয়নিত হবে না। কিন্তু একে যখন জলের সঙ্গে মেশাবো, HCl এর সঙ্গে যখন জল মেশাবো, এটা খুব মন দিয়ে শুনবে, H3O+Cl-, এটাকে বলা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। হাইড্রোক্সোনিয়াম আয়ন। এই যে জিনিসটা যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে জল যুক্ত তখন এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। আমরা অনেকেই এটা জানি না, আমাদের এটা মনে রাখতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বলবো, অর্থাৎ যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে আমরা জলে দ্রবীভূত করব, জলের সঙ্গে মেশাবো, তখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাচ্ছে। আর ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি, সে জলীয় দ্রবণে আয়ন দেবে। আমরা জানি আয়ন কারা দেয় জলীয় দ্রবণে, আয়নীয় যৌগ দেয়। কিন্তু এখানে এক্সেপশন হবে, এখানে হচ্ছে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটা জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয়, তখনই কিন্তু আয়ন দেয়, অর্থাৎ এর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে। তবে এটা হলো এক্সেপশন। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এর জলীয় দ্রবণ কি হয়, আয়ন দিতে পারে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দেয়, যেটা তড়িৎ পরিবহন করতে পারে। মনে থাকবে তো? এবারে চলে আসবো হাইড্রোজেন ক্লোরাইড ছেড়ে। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপারটা হয়ে গেল, তোমরা বুঝতে পেরে গেলে। এবারে আমি চলে আসবো অন্য কোনো একটা কিছুতে। এবার আমি চলে যাই যে একটা ইথিন বলে একটা যৌগ আছে, ইথিন বা ইথিলিন। সেই যৌগটার সংকেত হচ্ছে C2H4। দেখতে কঠিন মনে হচ্ছে, না এর থেকে একটা সহজ আগে করিয়ে নি। আর একটা একযোজী একটা, হ্যাঁ আর একটা একযোজী এক বন্ধন একটা করে নি। এখানে হচ্ছে আমি করব কি, প্রথমে মিথেন করব। মিথেন CH4, মিথেনের অণুর সংকেত CH4। এটা একটা সমযোজী যৌগ। এই সমযোজী যৌগটা কিভাবে গঠিত হয়েছে সেটা এবার আমরা দেখে নেব। দেখো কার্বনের ক্ষেত্রে যোজ্যতা কত, 4। কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, তাহলে ইলেকট্রন বিন্যাস 2, 4, অর্থাৎ এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো 4। আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হাইড্রোজেনের ক্ষেত্রে 1। এবারে কি হলো না, এখানে কার্বনের যে 4টে আছে ও আরো 4টে পেতে চায়, তাহলে 4 জন হাইড্রোজেনের সঙ্গে ওকে কি করতে হবে, অংশীদারি কারবারে যেতে হবে। এখানে তাহলে কি হবে, দেখো যে কার্বনের আমি 4 দিকে 4টে ইলেকট্রন এঁকে ফেলবো, কারণ ও আরো 4টে চায়। আরো 4টে চাইলে কি হবে, এখানে আরো একটা, এখানে আরো একটা, এখানে আরো একটা, এখানে আরো একটা লাগবে। তাহলে এখানে কি হবে, এখানে আরো একটা কে দিবে, হাইড্রোজেন দেবে, এখানে আরো একটা হাইড্রোজেন দেবে, এখানে আরো একটা হাইড্রোজেন দেবে, আর এখানে আরো একটা হাইড্রোজেন দেবে। তাহলে হাইড্রোজেনের বাবু আমার 2 দরকার, কারণ বিলিয়ন করতে চাইছে। হাইড্রোজেনের 2 দরকার, হাইড্রোজেনের 2 দরকার, হাইড্রোজেনের 2 দরকার, আর কার্বনের কত দরকার, 8 দরকার। এই রকম করে সার্কেল করে দিবে। দিলে তোমার কি হবে, দেখো এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, একটা ইলেকট্রন জোন মানে এক বন্ধন। তাহলে সি 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 এর 4 দিকে 4 বন্ধন, সি এর 4টা হাত, 4টা হাতে কি হচ্ছে, 4টে হাইড্রোজেনকে ধরে রেখেছে। এইভাবে আমরা CH4 বা মিথেন অণুর গঠন দেখতে পারি লুইস ডট গঠনের সাহায্যে। এবারে আমরা চলে যাব ইথিন বা ইথিলিনের কথা। ইথিন অথবা বা হচ্ছে ইথিলিন, এর দুটো নাম আছে। এর অনেক কাজ তো, একে লোকে ব্যবহার করে অনেক কাজে, এই জন্য একে ভালোবেসে অনেক নাম দিয়েছে। এর সংকেত হচ্ছে C2H4। কিভাবে পসিবল C2H4? তা দেখো সি সি কাছাকাছি আছে, আর এইচ গুলো এইরকম জায়গায় আছে। হাইড্রোজেনের তো একটা, হাইড্রোজেন একটা দেওয়া মানে সে কি দুটা পাবে, একটাই পাবে। আর কার্বনের ক হাত, দেখো কার্বনের 1, 2, তাহলে বাকি দুটো নিশ্চয়ই এখানে রেখেছে। আর একে এর সঙ্গে যদি এ দুটো দেয়, তাহলে একেও দুটো শেয়ার করতে হবে, কারণ এখানে সমযোজ্যতার ব্যাপার, সমযোজী বন্ধন। এখানে কেউ কারোর সঙ্গে কত বেশি ঝামেলা করে না, তুমি দুটো দিয়েছো আমি দুটো দেবো, তাহলে এই কার্বনও দুটো দিয়ে দেবে। এবার দেখো কার্বনের 1, 2, 3, 4, এই কার্বনের 1, 2, 3, 4,
এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেন। এবার এই কার্বনের তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এই কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বন্ধনটা হচ্ছে এইরকম। হ্যাঁ, এখানে হাইড্রোজেনটাকে এরকম দিয়ে দেবো, হাইড্রোজেনের দুটো হচ্ছে, এখানে হাইড্রোজেনের দুটো হচ্ছে, হাইড্রোজেনের দুটো, কেমন? আর হচ্ছে এখানে কার্বনের কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8। এই কার্বনটা কি হচ্ছে দেখো, এই কার্বনটা হচ্ছে এই এইভাবে তোমরা সার্কেল করে দিলে বুঝতে পারছো যে এই কার্বন মনে করছে যে আমার এই যে 8 জন, এই 4 জন 2 জন 2 জন 8 জন, এই কার্বন মনে করছে আমার এই 8 জন। এই জন্য এই গোলগুলো অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় করে দেখাতে হবে। তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে কটা ইলেকট্রন জোড় আছে? একটা দুটা। তাহলে এখানে মনে মনে করবে, এখানে দাগ দেবে না পরীক্ষায়, C11C। এখানে ক বন্ধন আছে? এক বন্ধন আছে, H। এখানে ক বন্ধন আছে? এক বন্ধন। এখানে এক বন্ধন, আর এখানে এক বন্ধন। তাহলে এখানে আমরা লুইস ডট গঠন আমরা দেখতে পেলাম, সমযোজী বন্ধন গঠিত হয়েছে C2H4 অণু। কেমন ভালো লাগছে এবার নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে ইথিলিন একটা হলো এক্সাম্পল যেখানে আমরা যৌগের অণুর দ্বিবন্ধন, অণুর মধ্যে দ্বিবন্ধন দেখতে পাই। দেখো সি এখানে কার্বন কার্বন পরমাণুর মধ্যে এখানে সমযোজী দ্বিবন্ধন থাকছে। এরপরে আমরা আবার একটা উদাহরণে চলে যাব, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন অ্যাসিটিলিন হচ্ছে C2H2। দেখো কি করবে এবার, C2H2 একটা মাত্র হাইড্রোজেন, দুদিকে একটা করে হাইড্রোজেন পাচ্ছে, দুটো কার্বন। তাহলে কি হবে, প্রথমে দুটো কার্বন আমি লিখে ফেলবো, তারপরে এখানে একটা হাইড্রোজেন দেবো, এখানে একটা হাইড্রোজেন। হাইড্রোজেনের কিছু করার নেই, সে একটাই দেবে, তার একটা ইলেকট্রন আছে, সে কোথা থেকে পাবে? আর একটাই ইলেকট্রন দেবে। তাহলে এ একটা ইলেকট্রন দেওয়া মানে কি এ কি 10টা দেবে? দেবে না, এর একটাই দেবে। হ্যাঁ, এখানে একবার মার মার কাট কাট ব্যাপার, কেউ কারোর জন্য নয়। এখানে এখানে হচ্ছে এই কার্বন একটা দিয়েছে, বাকি কার্বনের কটা পরমাণু, একটা পরমাণুতে কটা ইলেকট্রন থাকে? বাইরের কক্ষে যোজোটা ইলেকট্রন 4টে থাকে। তাহলে একটা এদিকে রাখা মানে বাকি 3টা এদিকে। এ 3টে দেওয়া মানে কি এও 3টা দেবে। কেউ কম কেউ বেশি নয়, এখানে সবাই সমান। এই জন্য সমযোজী বন্ধন বা সমযোজিতা বলা হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এখানে হাইড্রোজেন মনে করলো যে আমার এই দুটো, এখানে কার্বন মনে করলো 1 2 3 4 5 6 7 8। দেখো এই হয়ে যাবে। আর এই কার্বন মনে করছে যে আমার এইগুলো। ওকে, তাহলে দেখো এখানে কার্বন কার্বন কটা ইলেকট্রন জোড় আছে কার্বন কার্বনের গ্যাপের মধ্যে? 3টে ইলেকট্রন জোড় আছে। তাহলে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হয়েছে, আর এখানে কার্বন হাইড্রোজেন এক বন্ধন, এখানে কার্বন হাইড্রোজেন এক বন্ধন। এভাবে আমরা অ্যাসিটিলিন অণু পেলাম। হ্যাঁ, অ্যাসিটিলিন অণুর আমরা গঠন দেখতে পেলাম। এই হলো সমযোজিতা। হ্যাঁ, তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু একক স্বাধীন অণুর অস্তিত্ব দেখতে পারবো। এখানে কিন্তু ওরকম কেলাস গঠন করছে না, এরা সাধারণত কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ হয়। হ্যাঁ, এদের তোমার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এগুলো কম হয়, এগুলো এবারে আমরা লিখে ফেলবো, এইগুলো হলেই যথেষ্ট। এবারে আমি সমযোজী যৌগের প্রকৃতি বলে লিখে ফেলবো, সমযোজী যৌগের প্রকৃতি। ফার্স্ট কি লিখবো, এরা হচ্ছে কঠিন কম হয়, হয় না যে তা না। এই যেমন সমযোজী যৌগ চিনি, এটা কঠিন পদার্থ। হ্যাঁ, এরা কঠিন। এরা সাধারণত তরল ও গ্যাসীয় প্রকৃতির। 2 নম্বর হচ্ছে তরল আর গ্যাসীয় প্রকৃতি হওয়া মানে কি, 2 নম্বর অপশন তুমি পেয়ে যাচ্ছ। 2 নম্বর তরল আর গ্যাস মানে কি, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। হ্যাঁ, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। আর কি, সেখানে একক স্বাধীন অণুর দেখা গেছিল না, কিন্তু এখানে হচ্ছে একক স্বাধীন অণুর অস্তিত্ব থাকে সবসময়ের জন্য।
এবার কি হয়, এখানে হচ্ছে 4 নম্বর হচ্ছে কি, এরা সাধারণত নন পোলার দ্রাবক, অর্থাৎ জল পোলার দ্রাবক বলেছি, এটা জল দ্রবীভূত হয় ঠিক কথা, কিন্তু নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। হ্যাঁ, এরা হচ্ছে এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত। জল সর্বজনীন ধ্রুব, ওর মধ্যে অনেক কিছু দ্রবীভূত হয়, তার মানে ওটা তো আর রুল নয়, যেটা বেশি সেটাই রুল। হ্যাঁ, এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আচ্ছা, আর কি না, এদের যে বন্ধনের যে ডিরেকশন, দেখো যখন সোডিয়াম ক্লোরাইড হয়েছিল AgCl Na+ Cl-, এদের কোনো বন্ধনের ডিরেকশন ছিল না। হ্যাঁ, এদের বন্ধনের অভিমুখ নেই, কিন্তু যখন দেখো এই Cl হচ্ছে, এর একটা বন্ধনের অভিমুখ থাকে। হ্যাঁ, এরা এই ইলেকট্রন জোড়টাকে কেউ বেশি টানে কেউ কম টানে। হ্যাঁ, এখানে কিন্তু একটা বন্ধনের অভিমুখ থাকে। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে এখানে লিখতে হবে বন্ধনের অভিমুখ থাকে। আর এরা হচ্ছে জলীয় দ্রবণে কেউ কেউ করতে পারে, দু একজন, কিন্তু বেশিরভাগ তড়িৎ পরিবহন করে না। জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না, মানে বেশিরভাগই করে না, এক আধজন করলো বলে সেটা তো আর রুল নয়। জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না, অর্থাৎ আমি বলতে পারো এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরা হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এই জিনিসগুলো বলতে হবে। এবার সমযোজ্যতার পরিমাপ, সমযোজ্যতা কাকে বলবো, যখন কোনো পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে তখন সে যতগুলো ইলেকট্রন ব্যবহার করে, মানে যোজ্যতা গঠনে ব্যবহার করে, তাকেই বলা হয় তার সমযোজ্যতা। HCl এটা যদি হয়, তাহলে এই একটা ইলেকট্রন দিয়েছে কি একটা, তাহলে এর সমযোজ্যতা হবে 1, এর সমযোজ্যতা হবে 1। সমযোজ্যতার পরিমাপ তোমরা জানলে। হ্যাঁ, এবার আমরা সমযোজী যৌগের প্রকৃতি আর তড়িৎযোজী যৌগের প্রকৃতির মধ্যে তুলনা করব। সেটা লিখে আমি বলবো না, তোমরা নিজেরাই বলতে পারবে, যে এখানেই তুমি প্রকৃতি দেখলেই বুঝতে পারবে যে দুটোর মধ্যে পার্থক্য কি কি পার্থক্য রয়েছে। তোমরা বুঝতেই পারবে যে প্রথমে সমযোজী যৌগের ক্ষেত্রে যে অণু গঠিত হচ্ছে সেখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের দ্বারা গঠিত হচ্ছে। এই সমযোজী বলছি, তড়িৎযোজীর ক্ষেত্রে যে অণু গঠিত হচ্ছে সেখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের দ্বারা গঠিত হচ্ছে। আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন সমানভাবে ব্যবহারের মাধ্যমে অনুগঠিত হচ্ছে। এটা মূল পার্থক্য, এটা একদম টেকনিক্যাল পার্থক্য। এবার বাহ্যিক পার্থক্য গুলো কি কি না, এরা হচ্ছে তরল ও গ্যাসীয় প্রকৃতির, ওরা হচ্ছে কেলাস গঠন করে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এদের একক স্বাধীন অণুর অস্তিত্ব আছে, তাদের একক স্বাধীন অণুর অস্তিত্ব নেই। এরা হচ্ছে সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, তারা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তারা জলীয় দ্রবণে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কারণ তাদের অণুগুলো কি হয়, বিয়োজিত হয়। জলীয় দ্রবণে যখন ফেলি তখন বিয়োজিত হয়ে আয়ন গঠন করে, সেই আয়নগুলো তাদের আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যেতে পারে, তারা অনেকটা ফ্রি আয়নে পরিণত হয়। এই কারণে তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা একটু বেশি হয়। জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না। তারপরে হচ্ছে বন্ধনের অভিমুখ এই ক্ষেত্রে থাকে আর ওই ক্ষেত্রে থাকে না, এইভাবে এগুলোকে মনে রাখবে। ঠিক আছে, এবার স্থায়ী, এই যে এই বন্ধনগুলোর মধ্যে কোনটা বেশি স্থায়ী, দেখো এদের যে আয়নগুলো, যখন আমি আয়নীয় যৌগ বলছি, তাদের যে আয়নগুলো বলছি আমি, সেই আয়নগুলো কিন্তু বেশ নিজেদের মধ্যে টাইটলি বাঁধা থাকে, এই জন্য তারা দুটো আয়নের মধ্যে আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য তারা কঠিন হচ্ছে। তার মানে ওই নয় যে ওদের বন্ধন দৃঢ়, বন্ধনের স্থায়িত্ব বেশি যদি বলা হয় তখন আমরা বলবো সমযোজী বন্ধনের স্থায়িত্ব বেশি। এটা কিন্তু মাথায় রাখবে। এই জন্য এদের একক অণু দেখতে পাচ্ছি, ভালো করে শুনে নাও আরেকবার আমি বলছি, যে এরা তরল, এদের অণুর মধ্যে আকর্ষণ কম হলে কি হবে, এদের অণুর মধ্যে যে পরমাণুগুলো যে বন্ধন আছে সেই বন্ধনগুলো বেশি স্থায়ী, অর্থাৎ এদের ভেতরের যে বন্ধন
সেটা বেশি স্থায়ী। আয়নীয় বন্ধনের যে তোমার স্থায়িত্ব সেটা কিন্তু কম, আর সমযোজী বন্ধনের স্থায়িত্ব অনেক বেশি। এইটা অনেক সময় অনেকে পার্থক্য করতে পারে না, ভাবে এইটা কঠিন হয়ে আছে মানে এদের বন্ধনের বেশি শক্ত। না, সেইটা হচ্ছে অন্য রেসপেক্টে, যখন অনেককে চলে আসছে তাদের মধ্যে আকর্ষণ বল, অণু অণুর আকর্ষণ বল এক্ষেত্রে কম, কিন্তু এদের মধ্যে যে বন্ধন সেটা দৃঢ়। আর তড়িৎদ্যুতির ক্ষেত্রে বন্ধন আলগা, কিন্তু তারা একসঙ্গে যায় যখন থাকে কম্পোজিটলি, যখন আমি তাদেরকে দেখছি তখন তারা শক্তপোক্ত ভাবে থাকে। এই হলো আমাদের আয়নীয় এবং সমযোজী বন্ধনের সমস্ত আলোচনা। পুরো চ্যাপ্টার ফুললি আলোচনা করা হলো, তোমরা এই চ্যাপ্টারের উপরে অনুশীলনী করে ফেলো।